সময় কেমন যাচ্ছে? সময় মিউজিক দিয়ে যাচ্ছে, মিউজিক্যাল যাচ্ছে অনেক, কারণ হচ্ছে স্টেজ আমার খুব পছন্দের জায়গা। আমি সবসময় একটা কথা বলি যে স্টেজ হচ্ছে আমার প্রেমিক। স্টেজের কাছে গেলে আমি অনেক এক্সাইটেড হয়ে যাই, অনেক হ্যাপি থাকি। আফটার পালাবি কোথায় এবং পরাণ বন্ধু, এই দুটো গানের পরে আমার বেশ অনেক দিন কোনো সোলো গান রিলিজ করা হয়নি। 2026-এ আমার একটাই টার্গেট যে স্টেজে তো থাকবোই, শোজ তো চলবেই, পাশাপাশি আমার গান নিয়ে আমি অবশ্যই আমার দর্শকদের কাছে আসতে চাই। চট্টগ্রামের ছেলে কেমন? আমি খুব ফান করে বলেছিলাম যে আমার চিটংয়ের ছেলে একদম ভালো লাগে না, তো এটা নিয়ে তো মোটামুটি মনে করো চিটংয়ের যারা ছেলেরা আছে তারা আমার উপরে পুরো খেপে টেপে শেষ। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর, হে জিতবো জিতবো আমরা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন চট্টগ্রামের কন্যা। যদিও চট্টগ্রামের ছেলেদেরকে নিয়ে তো একটা কথা প্রচলিত আছে, সাদগায়া ফোয়া মারিত ফুলেলোয়া, কিন্তু নারীদেরকে নিয়ে এমন কোনো কথা রয়েছে কিনা সেটা আমার জানা নেই। সেই কথা আছে কিনা এটা উত্তর খুঁজবো গানে গানে, না হলে কথায়। কারণ আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি গানের মানুষ, সুরের মানুষ, গান গাইতে ভালোবাসেন এবং গানের মাঝেই নিজের জীবনটাকে যাপন করেন। তিনি আমাদের মিস লঙ্কা, এবং আমি এইটুকু বলতে পারি গত 2025-এর শেষ থেকে 2026-এর এখন পর্যন্ত আমি যেই ইভেন্টসগুলো করছি, যেখানে যে আমি তাকে খুঁজে পাই। যদিও আমি একটু অবাক হচ্ছি যে ও মাই গড, তাহলে তার এখন বৃহস্পতি তুঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। কি খবর? ভালো আছি, তোমাকে দেখে আরো বেশি ভালো ও লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কারণ যেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে আমাদের ইভেন্টস গুলো একসাথে পড়ে মোস্টলি, এবং তুমি স্টেজ থেকে নামো, আমি স্টেজে উঠি, তো এই জন্য গল্পটাও করা হয় না, তো ছবিও তোলা হয় না, আড্ডাও দেওয়া হয় না। তো আজকে এই সুবাদে তোমার সাথে আমার বেশ গল্পটা জমবে। একেবারেই তাই। আমাকে যখন প্রোডিউসার ফোন করলেন যে হ্যাঁ আজকে তাসনিম আনিকা গেস্ট, আমি ভাবলাম যে ওকে, ওর স্কেজুয়াল পাওয়া গেল, কারণ আমার আজকে আরেকজন গেস্ট ছিল। যাই হোক, তোমার জন্য আমি আমার চেয়ারটা কনসিডার করে স্যাক্রিফাইস করেছি। মজা করছিলাম। এটা আসলে সবসময় তো আমাদের গেস্ট এখানটাতে বসেন, বাট তুমি যেহেতু চেয়েছো, তুমি আমাদের স্পেশাল গেস্ট, কোনো অসুবিধা নেই। এবার বলো, সময় কেমন যাচ্ছে? সময় মিউজিক দিয়ে যাচ্ছে, মিউজিক্যাল যাচ্ছে অনেক, কারণ হচ্ছে স্টেজ আমার খুব পছন্দের জায়গা। আমি সবসময় একটা কথা বলি যে স্টেজ হচ্ছে আমার প্রেমিক। স্টেজের কাছে গেলে আমি অনেক এক্সাইটেড হয়ে যাই, অনেক হ্যাপি থাকি, খুশি খুশি থাকি। স্টেজ না থাকলে আমি অনেক স্যাড হয়ে যাই। আমি যতবার এখন পর্যন্ত তোমাকে দেখেছি, সবসময় মনে হয় যে তুমি অনেক এনার্জেটিক এবং তুমি খুব হাসি খুশি থাকো। আসলে কি পর্দার পেছনে, মানে যখন শো না থাকে, তখন ব্যক্তি আনিকা কেমন? সে কি এতটা হাসি খুশি? হ্যাঁ, আমি সবসময় আমার এনার্জিটা সবসময় এমনই থাকে সবার সামনে। হয় না যে আমরা যখন একটু একা হয়ে যাই বা নিজের সাথে সময় কাটাই, তখন আমরা অনেক কিছু নিয়ে ভাবি, অনেক কিছু নিয়ে নিজের সাথে নিজের কথোপকথন হয়। সেই আনিকা আবার একটা ডিফারেন্ট আনিকা, সেই আনিকাটা একটু ইমোশনাল, এবং তোমাদের সামনে আনিকা সবসময় খুব প্রাণবন্ত, হাসি খুশি। আর নিজের আনিকাটা একটু একটু হচ্ছে গিয়ে একা, এবং তার সময়টা কাটে আসলে খুব অন্যরকম, একটু ইমোশনাল। ওকে, আমার মনে হয় মেয়েরা আমরা ভীষণ রকম ইমোশনাল। যাই হোক, সে প্রসঙ্গে না যাই। টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এবার খেলছে না, আমরা সবাই সেটা জানি, আমাদের মন খারাপ। এবং ওয়ার্ল্ড কাপ আসলে তোমার আমার আবারও সেই অনেক দেখা হয়। এমনও হয়েছে যে দুপুরবেলা আমরা একটা শো করলাম, শো করার পরে তুমিও জানো না আমিও জানি না যে পরবর্তী শোতে আমাদের আবার দেখা হবে। পরবর্তী আমরা আবার গেলাম, দেখা হয়ে গেল আমাদের, এবং আমরা একটা মজার ভিডিও বানিয়েছিলাম যে আমরা আমার কাছে এখন আছে, এটা এখন আছে, আমরা জাম্প করছি, জাম্প করে আমরা আরেকটা সেটে চলে যাচ্ছি। সো ইয়েস, এটা এবার খুব মিস করব, কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের সাথে শুধু আমাদের, আমি বলবো না যে শুধু আমাদের শো রিলেটেড, আমাদের ইমোশনস অনেক রিলেটেড। কারণ হচ্ছে গিয়ে একটা আনন্দ থাকে, একটা আমেজ থাকে, আমি মানতেই পারছি না ব্যাপারটা। এক্স্যাক্টলি, মানে এটার জন্য কিন্তু আমরা অনেক প্রিপারেশন নিয়ে রাখি যে ম্যাচ দেখবো বা এটা হবে, আমরা কিন্তু অনেক কিছু ক্যান্সেলও করি আমাদের দেশের খেলা দেখার জন্য। সো এটা এবার খুব মিস করব। দুঃখজনক, সবকিছু আবার নতুন করে ঠিক হোক সেই প্রত্যাশা থাকবে। ফিফা ওয়ার্ল্ড কাপ তো সামনে আসছে জুনে, তার আগে নতুন করে গান বানানোর কোনো ইচ্ছে তোমার আছে? ইচ্ছে আছে, 200% ইচ্ছা আছে। কারণ হচ্ছে স্পোর্টস
আমি খুব পছন্দ করি এবং স্পোর্টস নিয়ে আমার গানও আছে, জিতবো জিতবো আমরা। হ্যাঁ সো আমি ক্রিকেটের জন্য গান করেছি, বাট ফুটবলের জন্য আমার গান করা হয় না। তবে ফুটবলের একটি ম্যাচে আমি পারফর্ম করেছিলাম হুম, হুম, কিছুদিন আগেই, বাংলাদেশ Exactly, এবং হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। হংকং এর ম্যাচের মধ্যে আমার পারফর্ম করার সুযোগ হয়েছিল এবং ইট ওয়াজ মিস লাইক লঙ্কা সেজে ইয়েস, ওটা আমার জন্য একটা বিগ ইভেন্ট ছিল, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল আমি বলবো, এবং সেখানে আমার পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক হ্যাপি আমার এই পারফরমেন্সটা নিয়ে। আমাদেরও যে খুব হয় ভালো না যে লেগেছে। আর্টিস্টের একটা স্যাটিসফ্যাকশন তো থাকে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নিজের প্রতি, যে না এটা মনে হয় একটু এরকম হলে ভালো হতো। বাট এটা এবারের জন্য আমি বলবো যে আমি অনেক খুশি আমার পারফরমেন্সে। অনেক অনেক হাজার হাজার অডিয়েন্স ছিল, এতগুলো অডিয়েন্সের সামনে পারফর্ম করা এবং সাকসেসফুলি ওখান থেকে বের হয়ে আসাটা, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি অ্যাজ ওয়েল। তবে আই এনজয়েড, এবং আমি চাই যে যেহেতু সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো সেক্ষেত্রে আমি ঠিক এরকমই কোন একটা চমক নিয়ে আসতে চাই। দারুণ। আমরা কিন্তু জিতবোটা শুনে ফেলবো নাকি এখন? হ্যাঁ শিওর, কিন্তু চলো, চলো, চলো। আই উইশ যে বাংলাদেশ আসলে খেলতো, তাহলে আসলে এই গানটা নিয়ে আরো মজা হতো। কারণ এই গানটার একটা টার্ম আছে যে এই গানটা যখন আমি বের করি এরপরে বাংলাদেশ খেলা জিততেই পারেনি। এই কারণে আমি যখন এটা পোস্ট করি আমার সোশ্যাল মিডিয়াতে, সবাই ওখানে কমেন্ট করে আপনার এই গানের পরে তো বাংলাদেশ আর জিতলোই না, আপনার জন্য আপনি কুফাটা। ঠিক আছে, সো ইয়া গানটা গাই। হ্যাঁ চলো। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহু দূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর, জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা। থ্যাংক ইউ। কোনো না কোনো সময় তো জিতবো। তখন আমার গানটা বলবো, এই যে আমি গানটা করেছিলাম। হ্যাঁ মানে স্বপ্ন দেখতে দোষ কি বলো, আবার তো সব ঠিক হতেও পারে, আমরা তো আর জানি না। হ্যাঁ উই নেভার নো, একেবারেই তাই। বাট এবার একটু মৌলিক গানের গল্পে যাব। হ্যাঁ এটা নিয়ে আমাকে মানিকার মৌলিক গান সে কি মানে অনেকের প্রশ্ন চলে আসে, তুমি এত স্টেজ কাঁপাচ্ছো, স্টেজে পারফর্ম করছো, মৌলিক গানের সংখ্যা কম কেন? অনেক কম, এটা আমি নিজেও ফিল করি, এবং এই প্রশ্নটার সম্মুখীন আমার ইদানিং খুব বেশি হতে হচ্ছে। কারণ আফটার পালাবি কোথায় এবং পরাণ বন্ধু, এই দুটো গানের পরে আমার বেশ অনেক দিন কোনো সোলো গান রিলিজ করা হয়নি। সত্যি কথা বলতে তুমি জানো যে আমার কিন্তু বেশ কয়েকটা গান রেকর্ডিং করা হয়ে আছে, পড়ে আছে, বাট এগুলো মিউজিক ভিডিওর আকারে আমার আনা হচ্ছে না। এটা বলতে পারো যে 2024-এর পর আমি বলবো যে 25 থেকে আমার খুব একটা মেন্টাল, আমি একটা ডাউনফলের মধ্যে ছিলাম মানসিকভাবে। তো এটার একটা প্রভাব আছে, এটার একটা প্রভাব আছে, এবং সেক্ষেত্রে আমি আসলে স্টেজে ছিলাম, কাজে ঠিকই ছিলাম, বাট মানসিকভাবে আমি বেশ অনেকটুকুই দুর্বল ছিলাম। তো এই কারণে না, যে হয় না যে একটা গান করার পিছনে তো অনেক এনার্জি লাগে, অনেক এনার্জি লাগে, অনেক প্ল্যানিং লাগে, সবকিছু মিলে তোমার প্রথমত আসলে মাইন্ডটা ঠিক থাকাটা খুব প্রয়োজন, যে তুমি আসলে কি করতে চাচ্ছ সামনে। তো তোমার যখন মেন্টাল হেলথটা ঠিক থাকবে না, তখন আসলে কিছু ভালো লাগে না। তো গান রেডি করা আছে, সব সুন্দর, সবকিছু রেডি করা ছিল, বাট কেন না কোনো না কোনো কারণে আসলে আমার এটার মিউজিক ভিডিওর আকারে আনা হয়নি। এবং যেটা হয় যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এমন একটা জিনিস, এটা নিয়ে আমরা আসলে কখনো কথা বলি না, কিন্তু এই জিনিসটা যে আস্তে আস্তে তোমাকে অনেক ভালো কিছুর থেকে যে সরিয়ে আনতে পারে, এটা আমরা মনে করি কাছে ডিপ্রেশন অ্যাংজাইটি মনে হয় আসলে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নতুন প্রজন্মের জন্য, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বাট ইটস নট ট্রু। যে আসলে এটাকে ডিল করে সেই বুঝে যে হাউ ইট ফিলস। হ্যাঁ, সো যেটা হয় যে এই কারণে আমার নিজের মৌলিক গানের প্রতি একটু উদাসীনতা ছিল, কিন্তু এবার আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি অনেকটুকুই, এবং আমি চেষ্টা করছি এখনো গেট ওভার করার জন্য। এটা নিজের সাথে একটা নিজের ব্যাটলস আমি বলবো, এই যুদ্ধটা করছি। তো 2026-এ আমার একটাই টার্গেট, যে স্টেজে তো থাকবোই, শোজ তো চলবেই, পাশাপাশি আমার গান নিয়ে আমি অবশ্যই আমার দর্শকদের কাছে আসতে চাই। দারুণ ব্যাপার। আমি এবার চট্টগ্রামে চলে যাবো, যেহেতু তুমি চট্টগ্রামের মেয়ে। চট্টগ্রামের কোন খাবার তোমার সবচাইতে প্রিয়? আমার হচ্ছে একটা আকনি বিরিয়ানি হয়, এবং শুনো আকনি বিরিয়ানিটা এখন কিন্তু অনেকে আবার খুব অন্যভাবেও করছে, মানে মডিফাই করেছে, বাট অথেন্টিক যে আকনি বিরিয়ানি, এটা চালটা অনেক মোটা হয়, একটু কালচে হয় ভাতটা, এবং ওটার টেস্টটা
আমি বলবো যে অ্যামেজিং। এটা 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 কোনোটার সাথে তুমি কম্পেয়ার করতে পারবে না। আরে বাবা, চট্টগ্রামে তুমি লাস্ট কবে গেছো? আমার চট্টগ্রামে যাওয়া হয়েছে এই তো 10-12 দিন আগে, এবং 31 তারিখও আমার সামনেও একটা ইভেন্ট আছে। Event আছে, হ্যাঁ, এবং সেখানেও আমার যাওয়া হবে। সো চিটাগংয়ে আমার এখন আসলে আগের মতন থাকতে যাওয়াটা হয় না, এখন কাজের পারপাসে যেতে হয়। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আগে যখন থাকতে, মানে যখন তাসনিম আনিকা তুমি হয়ে ওঠোনি, হ্যাঁ, সেই সময়ের গল্প একটু জানতে চাই আমি। শোনো, আমার প্রাণের শহর চট্টগ্রাম। আমি চট্টগ্রামকে প্রচন্ড ভালোবাসি, কারণ হচ্ছে ওখানে আমার বেড়ে ওঠা, ওখানে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবই চিটাগংয়ের। সো আমার পড়াশোনা ওখানে আমি করেছি, অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, বড় হওয়া, গড়ে ওঠা, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমার পথ চলাটা। তবে আমি অনেক মিস করি। আমার ঢাকায় ভালো লাগে না, কাজের জন্য থাকতে হয়, কিন্তু আমার শহরটাকে আমি অনেক মিস করি। চট্টগ্রামের শাটল ট্রেনে কখনো তোমার ওঠা হ্যাঁ, হয়েছে? অবশ্যই। চিটাগং গান ইউনিভার্সিটির, গেয়েছো? হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটির সেই ট্রেনটা, এবং তুমি পুরো ট্রেনের দেওয়ালে দেওয়ালে দেখবে অনেক কিছু লেখা আছে, হ্যাঁ। এবং সবাই খুব আনন্দের মধ্যে থাকে। ওখানে আসলে কতটুকু পড়াশোনা করার আসলে মানুষের ইচ্ছা থাকে আমি জানি না, কারণ এই একটা এনভায়রনমেন্ট, একটা আনন্দের, একটা যে উচ্ছ্বাসের একটা এনভায়রনমেন্ট, এটা তুমি ওই শাটল ট্রেনে গিয়ে পাবে। একদম একদম একদম। চট্টগ্রামের ছেলে কেমন? শুনে এই প্রশ্ন, আমি জানি, that's why আমি তোমাকে প্রশ্নটা করেছি। শুনো, কিছুদিন আগে আমি একটা জায়গায় ইন্টারভিউ আমি জানি, দিয়েছিলাম, আমি খুব এবং চোখ কান খোলা রাখি, তুমি বুঝছো, আমি সব দেখি। মজার ছলে হয় না যে আমাদেরকে তো অনেক রকমের প্রশ্ন করা হয়, তো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, সবসময় আমাকে সব জায়গায় আসলে বিয়ে নিয়ে একটা প্রশ্ন করাই হয়। তো আমাকে ওভাবে করে মজার ছলে জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমি খুব ফান করে বলেছিলাম যে আমার চিটাগংয়ের ছেলে একদম ভালো লাগে না। তো এটা নিয়ে তো মোটামুটি মনে করো চিটাগংয়ের যারা ছেলেরা আছে তারা আমার উপরে পুরো খেপে টেপে শেষ, এবং কমেন্ট করে শেষ করে দিয়েছে আমাকে। বাট এমনটা আসলে কিছুই না। জীবন সঙ্গী এমন হওয়া উচিত, সেটা যেখানকারই হোক না কেন, একদম সেই মানুষটা যেন ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, এমনই মানুষই আমরা চাই দিন শেষে। আর তবে একটা জিনিস আমি ওইখানে মিস করে গেছি, এখানে বলতে চাই, চিটাগংয়ের ছেলেরা কিন্তু অনেক সুন্দর হয়। এটা সত্য। চিটাগংয়ের মেয়েরা অনেক সুন্দর হয়, চিটাগংয়ের ছেলেরা অনেক সুন্দর হয়। এটা ট্রু, এটা আমি তোমার সাথে একমত। বাট চট্টগ্রামের থেকে আমরা অনেক গুণী গুণী মানুষদেরকে পেয়েছি। অবশ্যই। তো সেই জায়গা থেকে যদি একটু এই প্রসঙ্গেই যাই, যে চট্টগ্রামের এই গুণী মানুষদের, মানে ধরো সঙ্গীতের মানুষদের কথা আমরা বলতে পারি, অনেকগুলো নাম চলে আসবে সেখানে। তো তুমি যখন ছোট ছিলে তখন তুমি কাকে অনুসরণ করতে? অবশ্যই আমার বাবাকে। আমার বাবাকেই আমি দেখে বড় হয়েছি, এবং একটা রকস্টারই আমার ঘরে ছিল। এবং আমার বাবার নাম মঈনুদ্দিন আহমেদ। আমার বাবার একটি ব্যান্ড ছিল, জ্যামিং ব্যান্ড। এবং আমার বাবা, আয়ুব বাচ্চু আঙ্কেল, তারপর বিশ্বজিৎ আঙ্কেল, এনারা সবাই কিন্তু আসলে আমার বাবার বন্ধু, এবং একসাথেই ওনাদের মিউজিক শুরু হয়েছে। সো আমি সবাইকে একটু চাচ্চু ডাকি। শোজের সময় যখন আমার দেখা চাচ্চু লাইক এইভাবে করে, ওই দিনও আমার সাথে দেখা হয়েছিল। তো এই বিষয়গুলো আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, কারণ তখন একটা কনসার্টের একটা এনভায়রনমেন্ট ছিল, সবাই মনে করো মাঠের মধ্যে বসে বসে কনসার্ট দেখতো, হ্যাঁ, এবং ভিড় হতো প্রচুর। আমি এমনও দেখি জেমস ভাই স্টেজে উঠেছে এবং মানুষ ফেইন্ট হয়ে পড়ে যাচ্ছে, মানুষকে অ্যাম্বুলেন্সে তুলে তুলে নিয়ে যেতে হচ্ছে। আমরা এখান থেকে খবর পাচ্ছি, কি ঘটনা, অ্যাম্বুলেন্স করে হচ্ছে গিয়ে মানুষ কনসার্ট থেকে অডিয়েন্সকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ক্রেজ ছিল, এবং ওটা আমি দেখেছি। তো আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে 90 দশকের যে গানগুলো, আমি তো আসলে 90 দশকের ব্যান্ড, আমাদের বাংলাদেশের ব্যান্ড তো এটা, মানে এটা আমরা তো আসলে 90, আমি স্পেশালি আমি 90s কিড। সো আমি যখন ছোট, আমি স্কুলে পড়ছি, বা 4, 5, 6, 7, 8 এই যে এইজটা, তখন তো একটু লুকিয়ে লুকিয়ে বাবা মারা কি দেখছে এটা দেখার একটা প্রবণতা ছিল। সে গানগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। বাহ, এটা আসলে বলতেই হবে। বাট চট্টগ্রামের প্রেম, হ্যাঁ, তাসনিম আনিকার কি চট্টগ্রামের প্রেম হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওটা কেমন ছিল? চট্টগ্রামের প্রেম একদম চট্টগ্রামের মতনই, খুবই কনজারভেটিভ।
তখন কি তোমরা শুধু কর্ণফুলী ফিরে যেতে সাম্পানে ভেসে বেড়াতে? এরকম কিছুই না, এরকম আচ্ছা। কিছুই না, তবে হচ্ছে গিয়ে একটু কে 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 দেখছে, হ্যাঁ হ্যাঁ কে জেনে যাচ্ছে, কে শুনে ফেলছে, এটার একটা প্রবণতা ছিল, একটা ভয় ছিল। হ্যাঁ, এখন এই ভয়টা নেই। এখন এই ভয়টা নেই, এখন এই ভয়টা পাই না। ঢাকা শহরে কে চিটং এ তো, আর চিটং এ আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ দেখলেই শেষ। ওকে, এখন প্রেম কেমন? এখন প্রেমের মধ্যে মজা নেই, হুম, একদম টেস্টলেস প্রেম। আমি এখন শুধু বলবো কাজের মধ্যে আরাম। খুবই এখনকার প্রেমগুলো আমি বলবো যে কেমন জানি খুব, কি বলবো এটাকে, কিভাবে বলবো, প্রাণহীন, প্রাণহীন, যান্ত্রিক। যান্ত্রিক, প্রাণহীন। সবাই আইডেন্টিটির পিছনে ছুটছে। আমার কাছে মনে হয় যে এখনকার প্রেমটা অনেকটুকু একটু, আমি জানি না আমার এক্সপিরিয়েন্স ব্যাড নাকি, হুম, হুম, অনেকের হুম, ভালো হুম, হতে হুম, পারে, একটু শো অফ হুম। আছে। আমার মনে হয় কি আনিকা, ওই মানে পৃথিবী খুব অদ্ভুত, মানুষ হ্যাঁ। খুব অদ্ভুত, সবসময় না খুব অপোজিটটা হয়। হ্যাঁ হ্যাঁ, মানে খুব ভালো ছেলে খুব ভালো মেয়ে পায় না, খুব ভালো মেয়ে খুব ভালো ছেলে ওই যে পায় না। প্রীতমের একটা গান আছে না, হ্যাঁ, হ্যাঁ, ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না। হ্যাঁ, এটা কিন্তু আসলেই তাই হয়। তুমি দেখবে যে আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ এই মানুষটাকেও কি কেউ সহ্য করতে পারে, তারপর তার সঙ্গে একটা গুড পার্টনার হয়তো সে পেয়ে গেছে, হ্যাঁ, যাকে পাচ্ছে সে হয়তো লাকি না, সে লাকি। বাট এরকম অনেক সময় হয় যে খুব অপোজিট ক্যারেক্টার হয়তো মেনে নেওয়া যায়, কখনো কখনো এটা খুব বাজে হয়ে যায় যখন ওটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তুমি বলছিলে যে তুমি হ্যাঁ। আফসানা মিমিয়াপুর ইন্টারভিউটা দেখেছো। Yes, আমার I loved it এবং ওনার প্রত্যেকটা কথা মানে এত সুন্দর করে প্রথমত উনি কথা বলে, এবার ওনার শুনতে ইচ্ছা করে প্রথমত, এবং ওনার কিছু কথা ছিল যেগুলো খুবই ইন্সপায়ারিং ছিল, যে নট নেসেসারি যে তোমাকে জীবনে একটা সঙ্গী নিয়েই চলতে হবে। এটা আসলে অনেকগুলো উদাহরণ দিয়েছেন, অনেক সুন্দর দিলেনা মার Yes, কথা বলেছেন, yes, দিলেনা জামান yes, মায়ের। yes, যে তারপরে বাবা মা মানে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আসলে ছেলে মেয়েরা কি দিন শেষে ওনার সাথে আছে নাকি। হ্যাঁ, So, ডলি মায়ের কথা আমরা বলতে পারি, ডলি মাও হ্যাঁ, একা থাকেন। right. সো এটা So, একটা বড় ফ্যাক্ট। এটা এন্ড অফ দ্য ডে আমাদের আর্টিস্টদের চাকচিক্য দেখে মানুষ মনে করে যে আমাদের জীবনটা মনে হয় অনেক সুখের, হ্যাঁ, খুব কালারফুল, অনেক কালারফুল, অনেক মজার, কিন্তু মোস্টলি আমি বলবো যে আমরা একা, আমরা কিন্তু সাধারণ মানুষের মতনই, এবং আমাদের একাকিত্বটা আমি বলবো যারা বরং বেশি, একদম একদম অনেক বেশি। এটা এটা আসলে ভাবা যায় না, এবং হুম। আমাদেরকে এত হাসি খুশি ভাবে সব কাজ করতে হয়। সো সাধারণ মানুষের থেকে আমাদের কষ্টগুলো কিন্তু অনেক অনেক হ্যাঁ, বিকজ আমাকে বেশি। স্টেজে হেসে দাঁড়াতে হবে, কারণ হুম, আমার হুম, সামনে অনেকগুলো অডিয়েন্স, তারা দেখবে এবং তারা হচ্ছে গিয়ে ওই মোমেন্টটাকে এনজয় করতে এসেছে, যে আধা ঘন্টা বা 1 ঘন্টা তারা গান শুনবে, তারা সবকিছু ভুলে ওরা ওদের সময়টাকে ভালো পার করার জন্য এসেছে। সো আমারও এটা দায়িত্ব যে আমি ওদেরকে হেসে ওদের একটা সুন্দর একদম, সময় দিব। একদম। একটা ব্যাপার জানতে চাই, হ্যাঁ। শিল্পীরা কিন্তু একটা সময় পরে গিয়ে নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করায়, সেটা Yes. যে কোনো কিছু হতে পারে, সেটা হ্যাঁ। কফি শপ হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, সেটা কোনো হয়তো পোশাকের কোনো ফ্যাশন হাউস হতে পারে। Right. তোমার এরকম কোনো ইচ্ছা আছে আমার কিনা? ইচ্ছা আছে, তুমি কি করতে চাও? আমার ইচ্ছা আছে, এবং আমার একটা সুন্দর প্ল্যানিংও আছে, সেটা হুম। তোমার কাছে শেয়ার করি। প্ল্যান শেয়ার করে ফেলবে পরে? হ্যাঁ, ইটস ওকে, Oh, ইটস fine, ওকে, fine, fine, লাইক ঠিক আছে। আমি এমন একটা জায়গায় বসে আছি, এটা একটা পরিবারের মতন, এবং হ্যাঁ। তুমি আমার পরিবারের একটা খুব Thank খুব you so much. কাছের অংশ। সো আমি যেহেতু নিজের পোশাক নিজে ডিজাইন করে থাকি, এবং আমার এই পোশাক নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে, সো আমি ডিজাইনিং এর প্রতি আমার আগ্রহটা অনেক আগে থেকেই ছিল। ফ্যাশন ডিজাইনার হিসাবে আমি পুরস্কারও পেয়েছি। বাহ। তো যেটা হয় যে আমার নাম হচ্ছে আনিকা, হুম। তুমি যেটা এটাকে উল্টিয়ে দাও সেটা নাম হয়ে যায় আকিনা। হ্যাঁ, তো আকিনা আমার ব্র্যান্ডের নাম আমি নির্ধারণ করেছি। আকিনা নাকি আনিকা? আকিনা। ওকে ওকে, ঠিক আছে। সো আকিনা ইজ মাই লাইক, এটাই আমার ড্রিম, এবং এটা আমার ব্র্যান্ড নেম হিসেবে আমি নির্ধারণ করেছি। এবং এখানে শুধু পোশাক আশাক নয়, কসমেটিক্স, এখানে হচ্ছে গিয়ে তোমার হেলদি লাইফস্টাইলের জন্য যা যা প্রয়োজনীয়, তারপরে হচ্ছে অর্গানিক প্রোডাক্টস, তারপরে তোমার লাইফস্টাইল বেসিস সবকিছু এই ব্র্যান্ডে থাকবে, এবং একটা ছাদের মধ্যে তুমি সবকিছু পাবে। So, এটা আমার একটা স্বপ্ন, যে যেখানে তুমি গেলে একটা মেয়ে, যখন সেটা হয় না যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমার পকেটে তো টাকা ছিল না, তাই বলে কি আমি একটা ভালো আউটফিট পরতে পারবো না। সো আমার ইচ্ছা আছে যে আমি এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, যেখানে একটা ইউনিভার্সিটি গোয়িং বা একটা কলেজ স্টুডেন্ট, সে তার পকেটে যত টাকায় থাকুক সে কিছু একটা কিনে বের হয়ে আসতে পারবে, খুব দারুণ আইডিয়া। কিছু একটা কিনে বের হয়ে আসতে পারবে। এটা হচ্ছে আমার একটা এটা কবে থেকে তুমি স্টার্ট করবে? এটা আমার ইচ্ছা ছিল এই বছর থেকেই শুরু করা। গত বছর থেকে আমি প্ল্যানিং করে আসছিলাম, আমি বেশ কিছু প্ল্যানে আগিয়েছি, তবে হচ্ছে এই বছর থেকে আমি সেটা এক্সিকিউট করতে চাই। আরে বাহ, দারুণ দারুণ, শুভকামনা, মানে আগাম শুভকামনা। ডেফিনেটলি আমি ওখান থেকে পারচেজ করব Please. আমার মানে পছন্দের তোমার Right, বানানো right. বা তোমার ডিজাইন করা কোনো পণ্য। একটু অন্য গল্পে যাব। হ্যাঁ। তাসনিম আনিকার বন্ধু,
হ্যাঁ, বন্ধু সার্কেল নিয়ে বলো যে তোমার ভালো বন্ধু কারা? আমার অনেক ভালো বন্ধু আছে। আমার খারাপ বন্ধু খুব কম, এবং আমি প্রচন্ড বন্ধু প্রিয় মানুষ। আমার অনেক বন্ধু বান্ধব, ছোটবেলা থেকেই আমি কখনো ফ্রেন্ড ছাড়া থাকিনি, আমি একা থাকতেই পারতাম না। তো আমার ইন্ডাস্ট্রিতে বেশ অনেক ভালো বন্ধু আছে। প্রতীক হাসান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তারপরে হচ্ছে ঝিলিক আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তাদের সাথে আমার আসলে বন্ডিংটা খুব অন্যরকম। শান্তা আমার খুব ক্লোজ, তুমি আমার খুব ক্লোজ, বিথি you আমার so খুব ক্লোজ। তো এদের সাথে আমার আড্ডাটা বেশি হয়। লুইপা, তো ঐশী, এদের সাথে আমার আড্ডাটা বেশি হয়। ও দারুণ ব্যাপার। আমার এখন প্রতীক ভাইয়ের কথা মনে করাতে একটা গল্প মনে পড়ে হ্যাঁ, গেছে। বলো তো সেই কোনটা? দুবাইয়ের গল্প। দুবাইতে ছিল, oh my God। এই স্টোরিটা তো তুমি জানো। ও দর্শক, তাসনিমানিকা এত খেতে ভালোবাসে যে দুবাইতে তিনি ম্যাচ দেখতে গেছেন বাংলাদেশে, সেখানে শো ছিল, আফটার শো তারা ম্যাচ দেখতে গিয়ে খেয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন, অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিতে দুবাই হয়েছে। হসপিটালে, রাইট? আমি একটু শুনতে চাই গল্পটা আবারও। শোনো, আমি না হচ্ছে খুবই প্রচন্ড পরিমাণের একটা ফুড লাভার একটা মানুষ। সো যথারীতি ম্যাচ দেখতে গেছে, তার আগের দিন আমাদের ইভেন্ট ছিল। সো আমরা যেখানে গ্যালারিতে বসে, সেখানে সব অডিয়েন্স গুলো ওই শোতে ওই দিন আর আগের দিন ছিল। তো ওরা তো দেখে লাইক ইয়ে করছে, আমরা তো খুব খুশি, সেই পার্টে আছি। হ্যাঁ ঠিক আছে, সব দুবাইয়ের অডিয়েন্সরা আমাদেরকে চিনে, ঠিক আছে। তো এরপরে যা খাবার আসছিল, আমাকে কিন্তু প্রতীক নিষেধ করছিল যে আনিকা তুই খাইস না, দরকার নাই, খাবি না। আমি বললাম যে না, এটা খাবো, ওটা খাবো, কেন খাবো না, কি সমস্যা, বাংলাদেশে এখানে ভালো খেলছে, আমার তো আরো ভালো লাগছে। তো এরপরে একটা গোলা আইসক্রিম খেয়েছিলাম মনে হয়। তো সেখানে সেই তার আগে অনেক কিছু খেয়েছো, সেটা বলো। অনেক কিছু, যা পেয়েছি তাই, মানে হ্যাঁ, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ। বাদ দিইনি। সিঙ্গারা থেকে শুরু করে যা ছিল সব খেয়েছি আমি। খেয়েতে ওই আইসক্রিমটা আমাকে লাস্ট কিন্তু প্রতীক নিষেধ করেছিল যে তুই প্লিজ এটা খাবি না। আমি বললাম যে আমি এটাও খাবো, নিষেধ করলেন কেন? তারপর ওটা আমি খেলাম। খাবার ঠিক 15 মিনিটের মধ্যে আমাকে এমন ভাবে রিয়াকশন ওটা করলো, মানে এদিকে বাংলাদেশ মনে করেন একটা ছক্কা মারছে। ছক্কা দিচ্ছে, আর ওইদিকে আমি পেট ধরে আমি আর এনজয় করতে পারছিলাম না। সাথে সাথে আমাকে ওখান থেকে আমার এমন খারাপ অবস্থা হয়ে গেল, আমাকে এমার্জেন্সি ওখান থেকেই হসপিটালে নিয়ে হলো। ও মাই গড, মানে খাবার নিয়ে এত কিছু হতে পারে। এবং শুনো, তারপর যখন হসপিটালে ছিলাম, আমার সব সার্কেলের সবাই, ওরা হচ্ছে গিয়ে বাংলাদেশের দিন জিতেছিল, হ্যাঁ, ওরা সবাই সেলিব্রেট করার জন্য ওরা পার্টি করতে গেল, আমি যেতে পারলাম না। ও নো। এবং আমি ওই ডক্টরকে বলছিলাম তুমি তাড়াতাড়ি এটা খুলেন, আমি যা বের হবো, আবার আমি সুস্থ হয়ে গেছি, আমার দরকার নেই কিছু। এটা তো মজার গল্প, মানে অসুস্থ হয়েছে তারপরেও ব্যাপারটা খুব ফানি এবং মজার। দুঃখের গল্পও কিন্তু খুব হ্যাঁ। দুঃখের গল্প আছে, যে হ্যাঁ। আমার মনে আছে তুমি বোধহয় একবার রেস্টুরেন্টে গিয়ে তোমার পায়ের উপরে সিজলিং এর গরম, ওই ওটা কি কয়লাই তো বলে, হ্যাঁ ওটা পড়ে গিয়ে পুড়ে গেছিল, পুড়ে গেছিল দুইটা পাই। হ্যাঁ, হ্যাঁ ওই সময়টা ওদের রিকভার করতে কতদিন সময় লেগেছে? ওই দিন কিন্তু আমরা সবাই অনেক আর্টিস্ট একসাথে বসেছিলাম। আমাদের কর্ণা আপা ছিল, ইমরান ভাই ছিল, হাবিব ভাই ছিল, আমরা সবাই একসাথে আড্ডা, জানা যায় আমরা সবাই একসাথে আড্ডা মারি। তো সবাই একদম এমন ভাবে বসছিলাম, রেশমি ছিল আমার ফ্রেন্ড, তো এমন ভাবে বসছিলাম আমরা খুব কাছাকাছি, মানে জায়গাটা খুব কনজেস্টেড ছিল। তো খাবারের আনছিল, তো খাবারের মধ্যে হচ্ছে তোমার ওই যে কয়লাগুলো এভাবে দেবা, উপরে সিজলিং এর ইয়াটা বাটিটা। তো কথা বলতে বলতে হয়তো ওয়েটার খেয়াল করেনি বা কিছু একটা, হ্যাঁ তখন গিয়ে সেটা আমার এই পায়ে এসে পড়ে। তো আমার আশেপাশে এমন আমার ফ্রেন্ডসরা, আমি যদি একটু সরিয়েও দিই ওদের গায়ে গিয়ে পড়বে, তা আমি আর সরাতেও পারছি না। একটা পর্যায়ে ওই টেবিল থেকে লাইক রেশমি দৌড়ে এসে ওর হাত দিয়ে আমার পা থেকে দুটা কয়লা সরাই দিল, এবং ততক্ষণ অলরেডি এটা বার্ন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট নর্মাল থাকলাম যে না কিচ্ছু হয়নি, আমি ফাইন, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমি জাস্ট ওদেরকে যাতে ওরা অকওয়ার্ড ফিল না করে, ওরা যাতে আবার স্যাড ফিল না করে, এই কারণে আমি বলছি না ইটস ফাইন, অল গুড, সব ঠিক আছে। এবং ওখানে আমি ওই অবস্থায় আরো প্রায় 1 ঘন্টা বসেও ছিলাম। ও মাই গড, তুমি আসলে ক্রেজি। আমি এরপরে বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি যখন দেখলাম, তখন দেখলাম যে এটার অবস্থা খুবই খারাপ। তখন বেশ অনেকটুকু রাত হয়ে গেছিল, আমার হসপিটালে যাওয়ার ওয়েও ছিল না। পরের দিন আমি যখন আমি মাকে আর ডাকিনি, মা ঘুমাচ্ছিল, মাকেও ডিস্টার্ব করিনি। পরের দিন আমি সকালবেলা যখন মাকে দেখালাম, মা তখন বললো যে ইমিডিয়েটলি হসপিটাল যেতেই হবে। এবং আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে ভীষণ বকা দিল যে বিকজ এটা ফার্স্ট স্টেজ বার্নও ছিল না, এটা অলরেডি সেকেন্ড স্টেজ বার্ন। ও মাই গড। সো এরপরে একটা ইনফেকশন হয়ে গেল, এবং আমাকে প্রায় 21-22 দিন এটা বেশ কষ্ট দিয়েছে। এবং তার মধ্যে এমন একটা, মানে কি বলবো, ভাগ্যে একসাথে টানা 10 দিন শো ছিল, মানে আমার টানা 10 ডেজ, মানে আমার একদিনও মাঝখানে একটা দিনও ব্রেক নাই। তার মধ্যে আমার ট্রিটমেন্ট চলছে, আমাকে বিভিন্ন মলম কিছু লাগিয়ে রাখতে হয়, অ্যান্টিবায়োটিক চলছে, এমন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। সো ওই অবস্থায় আমাকে কিছু সার্জিক্যাল লাইক পাওয়া যায়, ব্যান্ডেড পাওয়া যায়, এবং সেগুলো লাইক বেশ বড়। তো আমাকে এরকম দুটো পায়ের মধ্যে ওগুলো বেঁধে, আবার কাপড় দিয়ে ব্যান্ডেড করে টাইট করে বেঁধে আমাকে হচ্ছে স্টেজ উঠতে হতো, এবং যথারীতি আমাকে পারফর্ম করতে হতো, না পারফর্ম করতে হয় 1-1.5 ঘন্টা, এবং 2 ঘন্টা পারফর্ম করেছি টানা।
এই অবস্থায়। এবং যখন আমি রুমে আসতাম, আমি যখন প্যান্ডেটটা খুলতাম তখন দেখতাম যে পুরো ব্লিডিং, মানে উফ। দুটো পায়ে একদম পুরো ব্লাড দিয়ে ভরা। তো এই জন্য আমার শুকাতেও বেশ অনেক সময় লেগেছে, এটা মানে হিল হতে। ঘাটা হিল হতে। হ্যাঁ, কারণ আমি যেহেতু এই অবস্থায় আমাকে কাজ করতে হয়েছে। I know, oh my God, আমি জানি। আমার লাস্টে আমার ডক্টর বলতো যে আপনি কেন কাজ বন্ধ করছেন না, কিন্তু না, এটা করা এটা যাবে অনেকে না। আসলে বুঝে না, অনেক রকম মন্তব্য করে ফেলে, তো এটা আসলে খুব কঠিন। আমাদের সিচুয়েশন গুলো সবাই কিন্তু বুঝতে পারবে না। শোনো, কাজই তো আমাদের কেন এত ভালো কাজ লাগে। বাদ দিয়ে আমরা হ্যাঁ। এত কাজ, এই যে সামনে ঈদ, আমি মানে একদম প্রচুর পরিমাণে শো ক্যান্সেল করছি, টেলিভিশন শো, রোজার শো, ঈদের শো, কারণ আমি দেখছি আমি আমার কোনো স্কেজুয়াল নাই, আমি দিতে পারবো না, বাট কিছু কাজ তো আমাকে করতেই করতেই হবে হবে টু সার্ভাইভ। অবশ্যই। এটা এটা অনেকে আমাদের বোঝে না। প্রফেশন, এটা দিয়ে আমরা চলছি, এটাই আমাদের স্বপ্ন, একদম। এবং এটার পিছনেই আমরা ছুটছি। তো হয় না যে এমন না কিন্তু যে আমরা, তুমি যেটা বলে সবকিছু করতেও পারছি, সব কাজ করতেও পারি, তাও কিন্তু না। না, বাট যেটা না করলেই না, সেটা তো করতে হবে। একদম। আর আমরা যখন একটা জায়গায় কমিটমেন্ট দিয়ে ফেলি, ধরো আমার যে অবস্থা, আমার যখন টানা শোজ ছিল, আমি কমিটেড ছিলাম তাদের কাছে, আমাকে সেখানে পারফর্ম করতেই হবে। একটা আয়োজন জুড়ে কিন্তু একটা মানুষের অনেক দিনের প্ল্যানিং থাকে একটা শোজ এর পিছনে। তো আমি কেন আমার একটা দিনের জন্য তাদের পুরো এত মাসের প্ল্যানিংটা আমি নষ্ট করে দিব? এরকম আমার সাথে অনেক হয়েছে। আমার একদিন ভয়েস মিউট হয়ে গেছিল, একদম কথা বলতে পারছিলাম না, আমার টানা 4 দিন শো ছিল। সো ওই যে একটা, মানে কি বলবো, একটা যে স্ট্রাগল, এটা না, এটা ফিল করতে পারবো না। তুমি জানো, আমার সেরা রাঁধুনির আগে আমার ভয়েস 10 দিন একদম স্টপ, কোনোভাবেই এত অ্যান্টিবায়োটিক্স খাওয়া শেষ, 10 দিন কোনো কাজ হচ্ছে না। আমি শুধু বলছি আল্লাহ প্লিজ তুমি আমার মানে সবকিছু, আমার অন্তত ক্যারিয়ারটা যেন কিছু না হয়, মানে পৃথিবীর আর কিছু দরকার নাই আমার। আমি এইটা তোমাকে শুধু বলি, ঠিক রাখো। আমার লাস্ট ইয়ারে এরকম ঠিক এমনই হলো যে আমি এটা স্টেজে থাকা অবস্থায় আমার গলাটা ভাঙলো। my মানে God. আমার দুটা শো ছিল ওই দিন, ঠিক পরপর। তো আমি প্রথম যে স্টেজটা ছিলাম, তো ওটা একটা ইউনিভার্সিটির শো ছিল। তো আমি আমার ইউনিভার্সিটি ক্রাউড খুব পছন্দ। আমিও মনে করো ক্রেজি, লাইক খুব মানে একদম ফোর্স চিল্লাচিল্লি দিয়ে করছো। আমার গলাটা ওখানে ভাঙলাম। হুম, হুম, হুম। তার ঠিক একটু পরে কিন্তু আমার আরেকটা শোতে যেতে হবে। এই গলা ভাঙা অবস্থায় আমি কথা বলতে পারছি না, এর মধ্যে আমি আরো 1 ঘন্টা গান করে টর্চার করলাম আমার ওই জন্যই voice-টাকে। গলাটার ওই অবস্থা হয়েছে। একদম বাসায় যেতে যেতে আমার গলা একদম বন্ধই হয়ে গেছে, আর কোনো কথা বেরোচ্ছে না। তার ঠিক পাওয়ার পরে কিন্তু 4 থেকে 5 দিন টানা শো, একদিনও ব্রেক নাই। লাইক আমার 19 তারিখ গলা ভেঙেছিল, আমার এখনো ডেট মনে আছে, 20, 21, 22, 23, 24, 25, 26 টানা শো। কি করবো, মানে একটা Oh my নিরুপায়, God. অসহায়। আমার কাছে একটা ভিডিও আছে যে আমি যে কান্না করছি, আমি ওটা মানে ভিডিওটা করে রেখেছি। তুমি জানো ওই টাইমে আমি বাসায় একা, আমি যে উবার কল করবো, উবারওয়ালাকে বলবো যে আপনি এখানে আসেন, আমি তো ওটা কিছু তো বলতে পারছি না। না। হ্যাঁ, এবং আমি ভাবছি যে কখন ঠিক হবে, এবং যখন ফার্স্ট অডিশনটা করলাম Right. বগুড়াতে গিয়ে, তখন তো আমার গলা খুব বিশ্রী, হ্যাঁ। এবং পরে সিদ্ধান্ত ছিল যে ডাবিং হবে, এবং আমাকে বলেছিল যদি আপনার গলা ঠিক না হয় তাহলে আপনাকে কিন্তু বাদ দিতে হবে। আমি ভাবছি ও মাই গড, এত বড় শো, এবং আমি এই শোর জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছি। রাইট। ফাইনালি গলা ঠিক হলো রাজশাহী অডিশনের পর, এবং ওটা ডাবিং করা যায়নি বিকজ আমারটা ডাবিং করলে বাকিদের এতগুলো মানুষকে ডাবিং করা সম্ভব না, রিয়ালিটি শো। তো সবাই প্রথমে কমেন্ট করলো উপস্থাপক পচা, এর গলা হ্যাঁ। সুন্দর না। তারা তো জানে না আসলে ঘটনাটা কি। হ্যাঁ, সো ও মাই গড, আমি ভাবতেও পারি না। Exactly. যাই হোক, অনেক অনেক গল্প, আমরা কথা বলতে থাকলে কথা চলতেই থাকবে। হ্যাঁ। একটা ব্যাপার বলো, হুম। জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি তোমার? আমার আক্ষেপ, আমার অনেক রিগ্রেট আছে, এবং আমার রিগ্রেট গুলো আমার নিজের কারণেই, আমার জীবনের কিছু ভুল ডিসিশন, এইটা আমি অনেক এটার কারণে অনেক রিগ্রেট ফিল করি যে কিছু ডিসিশন আমার ভুল ছিল। হয় না যে অনেক সময় আমরা হুজুকের বসে করে ফেলি, বা কোনো কিছু একটা মোহের বসে আমরা করে ফেলি, মানুষ আমরা, এবং ভালো খারাপ মিলেই তো আমরা। তো সেই ক্ষেত্রে কিছু ভুল আমার জীবনে আমি করেছি, এবং সেটার জন্য আমি বেশ অনেক রিগ্রেট ফিল করি। ইটস ওকে, আর কোনো রিগ্রেটের কোনো দরকার নেই। হ্যাঁ। এখন তুমি জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার, অন ইউর সেলফ, তাহলে আমার মনে হয় লাইফ অনেক সুন্দর। এটাই চেষ্টা করছি, এবং এটা নিয়ে থাকার চেষ্টা করছি। 2026টা তোমার কেমন কাটবে বলে তুমি মনে করো? 2026 প্রথমত জানুয়ারি থেকে যেভাবে শুরু করলাম, খুব ভালোই কাটছে, ভালোই লাগছে, এবং আমি এভাবেই চাই যে যেন এভাবে স্টেডি থাকে। আর যেই দিনগুলো আমি ফেস করে এসেছি, বা যেটার সাথে আমি আসলে যুদ্ধ করছি, যে ব্যাটলটাতে, এটা যেন আমি ওভারকাম তাড়াতাড়ি করে ফেলতে পারি। ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা, সবসময় এরকম হাসি খুশি থাকো। Thank you. যখন একা থাকবে তখনও হাসি খুশি থাকো। এই দোয়া। গান শুনবো, হ্যাঁ। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সো টিবিএস স্পটলাইট এই আয়োজনটার আমি একজন নিয়মিত দর্শক, আমি কিন্তু দেখি, তুমি এটা প্রুফ পেয়েছো অলরেডি। আমার খুব ভালো লাগে, কারণ এখানে খুব সুন্দর প্রপার ইনফরমেশন গুলো সবার কাছে পৌঁছানো হয়, আমরা অথেন্টিক নিউজটা পাই,
এটা খুব ভাল লাগে, কারণ এখন সবাই যেভাবে করে আসলে ভাইরালের পিছনে ছুটছে, সেখানের মধ্যে সেই কম্পিটিশনটার মধ্যে ভালো কাজগুলাকেই আমি বলবো যে টিবিএস উপস্থাপন করে। সো আমার ভালো লাগছে, এবং আমিও এই অনুষ্ঠানটা সামনেও আমি দেখব, এবং যারা দেখছেন তাদেরকে এতটুকুই বলবো যে সবাই, আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা যারা ভালো মিউজিক করার স্বপ্ন নিয়েই এসেছি, অনেক কিছু ছেড়ে দিয়ে, অনেক কিছু স্যাক্রিফাইস করে, আমাদের সাথে থাকবেন। এবং হয় না যে অনেক সময় দুষ্টামির ছলে, অনেক সময় আমাদের উচ্ছলতার ছলে অনেক কিছু বলি, সেটার জন্য আপনারা যে কমেন্টে অনেক আজে বাজে কথা বলেন, এটা আমার কাছে আমাকে অনেক ভাবায় যে আমি আসলে দিন শেষে কাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম আমার লাইফে। সো এটা আমার স্বপ্ন, মিউজিক আমার স্বপ্ন, আমার প্যাশন। এটার থেকে আমি মিউজিকটা করি, এবং আপনাদের জন্যই করি, আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই করি। সো আমি বলবো যে যারা আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছেন সর্বদা, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং যারা সবসময় উল্টাপাল্টা মন্তব্য করেন আমার পোস্টে এসে, আমি তাদের জন্য একটা কথাই বলবো যে ভালো কাজকে অ্যাটলিস্ট একটু আপনারা ইন্সপায়ার করবেন। যারা করার চেষ্টা করছে তাদেরকে খারাপ কথা না বলে ভালো কথা বলবেন, দেখবেন যে হ্যাঁ, ভুল হলে তারা তাদেরটা অবশ্যই শুধরিয়ে নিবে, তারা আপনাদের মন্তব্যটাকেও শুনে দেখে পড়ে। সো ভালো কথা বলে তারা ইন্সপায়ার হবে, এবং আপনাদেরকেই ভালো কাজ উপহার দিবে। থ্যাংক ইউ। আবারও থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি, তারপর গান। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং সব সময় থাকুন টিবিএস এর সঙ্গে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা আনিকার কণ্ঠে গান শুনবো। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি, তোরে লাগি দিমু পারি দূরতে পান্তর, তোরে লাগি দিমু পারি দূরতে পান্তর, পরাণ বন্ধু তোরে লাগি পঞ্চায়া বৈশা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত ভোর, যত দূরে থাকিস রে তুই, মনের মাঝে আছিস রে তুই, তোর লাগি পুইরা যায় রে আমার রে অন্তর, না 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 না। থ্যাংক ইউ সো মাচ। Thank you.